হ্যালো। হ্যালো এভরিওয়ান। একটু আগে আমি লাইভে দিতে গিয়ে ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করে ফেলছিলাম, পরে দেখি অডিয়েন্স নেই, পরে দেখলাম যে এটা পাবলিক ছিল না লাইভটা করা। তো যাই হোক, সবাই জয়েন হওয়া পর্যন্ত ওয়েট করি। আর এর মধ্যে লাইভ শুরু করব, যেহেতু আর দুদিন পরেই তোমাদের পরীক্ষা, খুব একটা সময় নষ্ট করব না। সবাই আস্তে আস্তে আমাদের লাইভে আমরা মানে ততক্ষণে হলো গিয়ে দেখা যাবে যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এগুলো বলা শুরু করব, এবং অ্যাট দি এন্ড আমি সবার কমেন্ট নেওয়া শুরু করব। ঠিক আছে? তো যে মানে একদমই দেরি করতেছি না। তৌফিকুল ইসলাম ইমন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো প্রথমেই যেটা বলতে হবে সেটা হলো গিয়ে তোমাদের পরীক্ষা, তোমাদের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এতদিন প্রিপারেশন নিচ্ছো, তোমাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ডে 17 জানুয়ারি। অনেক অ্যান্টিসিপেটেড একটা ডে, যে তোমরা অনেকে অনেক দিন ধরে ভাবছো আচ্ছা এই দিনটা কবে আসবে। বিকজ আমাদের 2019 ব্যাচের পরে তোমরা সবচেয়ে লং টাইম পাওয়া ব্যাচ। 19 ব্যাচ তো প্রায় 1 বছর পাইছি ডিউ টু করোনা। আমরা 19-20 ব্যাচ আর কি। তো পরবর্তীতে আমরা যারা 21 ব্যাচ ছিলাম আমরা মাত্র 3 মাস পাইছি। আর এরপর হলো গিয়ে 22 ব্যাচ 2 মাস পাইছে। আর এরপর তোমরা 2 মাস পাইছে, এরপরে আবারও 3 মাস পাইছে এরকম। এবং এবার তোমরা অলমোস্ট 4.5 মাসের মতো পাইছো। তো এই যে একটা লং টাইম তোমরা পাইছো 4.5 মাস, তো 2 মাস 3 মাস 4.5 মাস এরকম। তো তোমাদের কিন্তু প্রিপারেশনের যে ব্যাপারটা আছে, যে তোমাদের অনেক কিছু হয়েছে, অনেকগুলো এখানে কাজ করছে, ফ্যাক্টর কাজ করছে, যে সরকারের পতন হয়ে গেছে, নতুন ইন্টারন্যাশনাল জিকে অ্যাড হয়েছে, তারপর তোমাদের মানবন্টনে মানে ওই তো ইন্টারন্যাশনাল জিকে অ্যাড হয়েছে, এখানে একটা চেঞ্জ হয়েছে। সো তোমরা অনেক ভয়ে আছো যে আপু আমাদের সময় কি হবে, এইচএসসিও হয় নাই, নাম্বার প্ল্যানিং ম্যাপিং করে দিয়ে দিছে, সাবজেক্ট ম্যাপিং করে। সো স্বাভাবিকভাবেই তোমাদের অ্যাডমিশনের শুরু থেকে তোমরা অনেক ভয়ে আসছো, স্বাভাবিকভাবে কিছুই শুরু হয় না। এবং আই এম ডেফিনেটলি শিওর তোমরা এটাও ভাবতেছো যে আপু আমাদের তো কোনো সার্কুলার যে দিছে এত চেঞ্জ আসছে, কোশ্চেনে তো ডেফিনেটলি চেঞ্জ আসবে। আমাদের তো বিগত বছরের কোশ্চেন যারা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা মানে আমি যখন 21-এ পরীক্ষা দিলাম, আপনাদের সাথে আমাদের কোনো মিলই থাকবে না, আমাদের তো পুরো নতুন একটা কোশ্চেন পেপার ধরাই দিবে। সো আপু আমরা তো পুরো পাগল হয়ে গেছি ভয়ে, আমাদের খুব ভয় লাগতেছে, না দাঁত নখ সব কামড়ানো শুরু করে দিছি, এবং ভয়ে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো ব্যাপারটা হয়েছে কি, যে তোমরা এই জিনিসটা একটা জিনিস ভাবো, যে আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপেও শেয়ার করে দিই, যে একটা জিনিস ভাবো, তোমরা কিন্তু যে পরীক্ষা দিতেছো, একজন যাইতেছো না পরীক্ষা দিতে, তোমাদের মতো কয়জন পরীক্ষা দিতে যাবা, প্রায় 1 লাখ, আমি যদি ভুল না করি 1,29,30,000 এই বছর পরীক্ষা দিতে যাইতেছো। তুমি একলা যাবা না, ঠিক আছে? পরীক্ষার হলে সবাই সেম মেন্টালিটি নিয়ে যেতেছে। প্রশ্ন কেমন হবে কেউ জানে না, ইন্টারন্যাশনাল জিকে অ্যাড হইতেছে এটা জানে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে হয়তো কোশ্চেন এবছর থাকবে না। আমি যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছর মুজিব নিয়ে 3-4টা প্রশ্ন আসছে, এই বছর আর হয়তো এসব থাকতেছে না। সো একটা জিনিস মাথায় রাখো, কোশ্চেনে চেঞ্জ হবে, সবার জন্য হবে, তোমার একার জন্য হবে না। পরীক্ষার হলে তুমি যদি প্রশ্ন খুলে যদি দেখো, আল্লাহ
প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসছে। যারা হয়তো বিগত বছরের প্রশ্ন অনেক এক্সটেন্সিভলি সলভ করছো তারা হয়তো বুঝতে পারবা যে আল্লাহ প্রশ্নে চেঞ্জ আসছে, বাট ওই চেঞ্জটা তোমার একার জন্য না, শুধু ওই চেঞ্জটা সবার জন্য, সবার জন্য ওই চেঞ্জটা। তুমি একা কখনোই মনে করবা না যে তোমার একার জন্য প্রশ্ন কঠিন হয়েছে, তোমার একার জন্য জিকে অ্যাড হয়েছে। তুমি যেই ভয়টা ফেস করতেছো সেটা সবাই ফেস করবে, এবং এইটা ভেবে নিজের ভয়টা একটু কমাও যে তোমার একার জন্য প্রশ্ন খুব কঠিন, এরকম কিছু না বাবা। এইটা একটা কথা যে ভয় কমাতে হবে। তুমি যদি এক্সাম দেওয়ার আগে ভয়ে এক্সামকে নষ্ট করে ফেলা, তাহলে এক্সাম দেওয়ার কোনো মানেই নেই। ট্রাস্ট মি, এক্সাম দেওয়ার কোনো মানে নেই যে তুমি এক্সাম দেওয়ার আগে, হ্যাঁ ভয় লাগবে, অবশ্যই ভয় লাগবে, আমার অনেক ভয় লাগছিল। আমি তখন নিজেকে নিজে ফেসবুকে মেসেঞ্জারে নিজেকে নিজে নোট লিখতাম যে আল্লাহ অনেক ভয় লাগতেছে, মরতেছে, মনে হচ্ছে মারা যাবো, চরমের টেনশন। সো আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যে আমি কিভাবে নিজেকে কোপ আপ করছিলাম এই পুরাটার সময়, তোমাদের কি কি করণীয়। আমি লাস্ট কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, ইভেন এখনো অসুস্থ, যে বালিশ ঠেক না দিয়ে লাইভ নিতেছি কোন রকম, কজ আমি তোমাদের প্রায় 3-4 মাস ববের মাধ্যমে তোমাদের সবার সাথে কানেক্টেড ছিলাম, এবং কিছু বড় বোন হিসেবে দায়িত্ব মনে করছি যে তোমাদের কিছু বলার। বেশি কথা বলাবো না। প্রথম কথা হলো আপু, এই মুহূর্তে আমার মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত? মানসিক প্রস্তুতি হওয়া উচিত 3-4 মাস আমি যা করছি, যতটুক পারছি আমি করছি, আমার সামর্থ্যে যা ছিল করছি, ঠিক আছে। এখন আমার নতুন করে কিছু করার নাই, নতুন করে কিছু পড়ার নাই, শুধু নিজেকে স্টেবল রাখাটা আছে, নিজেকে সুস্থ রাখা, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখা, এবং বারবার এটা স্মরণ করা যে আমার 17 তারিখে একটা পরীক্ষা আছে, 10টা বাজে আমার পরীক্ষা শুরু হবে, আমার সকাল 7টার ভিতরে ঘর থেকে বের হয়ে, যদি এক্সাম হল দূরে হয়, আমার 8টা 8:30টার ভিতরে এক্সাম হলে প্রস্তুত থাকতে হবে। এই জিনিসটা মাথায় ঢুকাও বারবার। সেকেন্ডলি তোমার যেটা মাথায় রাখতে হবে যে এক্সাম হলে আমাকে একটা ওএমআর দেওয়া হবে, আমার হাতে একটা বল পেন থাকবে, আমার হাতে একটা অ্যাডমিট কার্ড থাকবে, আমি অ্যাডমিট কার্ড দেখে দেখে আমার ওএমআরটা ফিল আপ করবো। ওএমআরটা আমি নিজের চোখ দিয়ে ভালো করে দেখবো যে কোথায় রোল আছে, কোথায় রেজিস্ট্রেশন আছে, কোথায় সেট কোড আছে, কোথায় তোমার উপর একটা নাম্বার দেওয়া থাকে, একদম আমি যদি ভুল না করি ওএমআর এর 2টা এরকম বড় থাকে এক সাইডে, তোমরা হয়তো উদ্ভাসের ওএমআর গুলো অনেকটা এরকম সিমিলার হয়। তো বেশিরভাগ কোচিং এটা ফলো করে যে আমার হাতের বাম পাশে ওএমআর এর বলগুলা থাকে, ডান পাশে কোশ্চেন গুলা থাকে। সো বাম পাশের ওইখান থেকে ওটা কেটে নিতে হয়। সবাই একটা স্কেল নিয়ে যাওয়া, প্লাস্টিকের স্কেল নিয়ে যাবা, কখনোই স্টিলের স্কেল নিবা না, স্টিলের স্কেল নিয়ে ঝামেলা করে ঢুকতে দেয় না। সো প্লাস্টিকের স্কেল নিয়ে যাবা। আর আমাদের বব থেকেও তোমাদের অসংখ্য ওএমআর দেওয়া হয়েছে, সবাই লাস্ট মোমেন্টে ওএমআরটা ফিল আপ করো, তোমার যাতে ওএমআর দেখলে হাত না কাঁপে, বৃত্ত ভরাটার সময় কলমের খালি হাত দিয়ে যাতে ছেড়ায় না যায় প্লিজ। সো ওএমআরটা করবা কি যে সুন্দর করে ওটা ছিঁড়তে হবে। ছিঁড়ার পর তোমার ইনস্ট্রাক্টর যেখানে থাকবে সে তারা ডাক্তার থাকবেন যারা তোমাদের গাইড দিবে। তো তারা সাদা অ্যাপ্রন পরে আসবে, সেখানে তাদের দেখে ভয় পাওয়ার কিছু নাই, বা হাত পা ঘামতে পারে, বাট ভয় পাবা না। মনে করবা তুমি টাকা দিয়ে এখানে পরীক্ষা দিতে আসছো, ইউ ও দিস সিট, এই সিট তোমার, এই টেবিল তোমার, কলম তুমি নিয়ে গেছো, তোমাকে ওএমআর তারা দিতেছে, ঠিক আছে। তোমার ওএমআর, তোমার কলম, তোমার প্রশ্নপত্র, তোমার অ্যাডমিট কার্ড, ওন দ্য থিং। নিজের মনে করো যে তুমি তোমার বাসার টেবিলে বসে পরীক্ষা দিতেছো, তোমাকে কেউ এসে ওই অ্যাডমিট মানে এক্সাম হলে কেউ এসে বন্দুক ঠেকায় বলবে না এই পরীক্ষা দে, বা কিছু পাগলা ঘোড়া ছুটে দিবে না পিছে, যে এই পরীক্ষা দিতে থাক, পিছে পাগলা ঘোড়া দৌড়াতে থাকবে। সো ফার্স্ট অফ অল এরকম প্যানিক করা যাবে না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ওইখানে একটা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটা আর তোমার যে কোয়েশ্চেন দুইটা মিলায় দেখতে বলে টিচাররা, বুঝছো। সেটা নিয়ে অনেক ঘ্যানো করবে যে তোমরা সবাই মিলায় নাও যে প্রশ্নের কোড আর ওএমআর এর কোড নাম্বার সেম কিনা, এটা একটু দেখতে বলে। এইটা তোমরা মাথায় রাখবে, আগে থেকে বলে দিচ্ছি, অনেকে হয়তো বলবে না, এবং প্রতি বছর এটা করে। আরেকটা জিনিস দেখবা যে তোমার প্রশ্নের এপিট ওপিট 2 পিটে 100টা টোটাল প্রশ্ন আছে কিনা, প্রশ্নের এপিট ওপিট 2 জায়গায় 100টা প্রশ্ন আছে কিনা, তোমার ওএমআর এ কোথাও ছেঁড়া দাগ কালি আছে কিনা। মানে তুমি একটা যুদ্ধ করতে চাইতেছো, তোমার পুরা প্রিপারেশন লাগবে। আপু কাঁপতে কাঁপতে যেতেছি, ভয় লাগতেছে, আল্লাহ ওএমআর ভুল করবা, তোমাকে তারা দে আর নট লায়াবল টু গিভ ইউ অ্যানাদার ওএমআর শিট, তাদের কোনো ঠেকাবো না, তারা তোমাকে আরেকটা ওএমআর শিট দিবে। যদি টিচার ভালো থাকে তোমাকে একটা এক্সট্রা ওএমআর শিট দিতে পারে, আর যদি এক্সট্রা থাকে, ধরো তোমার ওই রুমে ওই দিন হয়তো কেউ অ্যাবসেন্ট, আচ্ছা কোনো কারণে তোমাকে এক্সট্রা ওএমআর দিবে না। তুমি ভুল করবা, রোল রেজিস্ট্রেশন ভুল করবা, পরীক্ষা ওইখানেই শেষ। পরীক্ষার হলে সবচেয়ে বড় প্রথম পরীক্ষা হলো তোমার রোল রেজিস্ট্রেশনটা ঠিকভাবে লেখা। ট্রাস্ট মি, আমি এতটা ওই টাইমে নিজেকে মানে নিজেকে আছে না যে রোবোটিক বানাই ফেলছিলাম, যে আমি একটা কাগজে লিখে নিয়ে রাখছিলাম যে রোল রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে লিখতে হবে, ভালো করে রোল রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে হবে।
ঠিক আছে। রোল রেজিস্ট্রেশন নাম্বার তুমি সুন্দর করে মানে দাগাইলা, এবং এটা তুমি 7 থেকে 8 মিনিটের মধ্যে করবা সময় নিয়ে। রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখলে তোমার পরীক্ষা দেওয়ার কোনো মানে নাই, ট্রাস্ট মি, পরীক্ষা দেওয়ার কোনো মানে নাই, কোজ তোমার পরীক্ষা খাতা তো হবে না। এরপরে ক্রুশাল পার্ট সিগনেচার, তুমি তোমার অ্যাডমিট কার্ডে যেই সিগনেচারটা করছো সেম সিগনেচার তুমি ওই জায়গায় করবা, তোমার ওএমআর এ করবা। তুমি যদি আপু আমি ওএমআর এক সিগনেচার করছি কিন্তু আমার অ্যাডমিট কার্ডে আরেক সিগনেচার, দুইটা সিগনেচার পুরো আমি ব্যাংক সিগনেচার ঢুকি ঢুকি দিয়ে আসছি, তোমার ওই সময় তোমার ক্রিয়েটিভিটি কেউ দেখতে চায় নাই, কেউ চায় না তুমি কি ক্রিয়েটিভিটি দেখো। ঠিক অ্যাডমিট কার্ডে যা আছে ওএমআর এ তা করবা, দ্রুত করবা। এবং এই তিনটা জিনিস, রোল রেজিস্ট্রেশন ওএমআর এবং ওই যে কাগজটা কাটা শেষ। এরপর আরেকটা দায়িত্ব আছে তোমার, সেটা হলো গিয়ে ওদের একটা অ্যাটেন্ডেন্স খাতা দেয়, অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করা এবং রোল রেজিস্ট্রেশন লেখা। ইটস আ সিম্পল থিং, এক্সামিনাররা আসবে দিবে শেষ। এবং আমার সময় আমার তেজগাঁও কলেজে সিট পড়ছিল এবং আমি সবার শুরুতে ফার্স্ট বেঞ্চে বসছিলাম, টিচারের একদম সামনাসামনি ছিল। আমি দেখছি যে টিচাররা পরীক্ষার হলে 10টা বাজে পরীক্ষা ছিল, তো তারা 9:30টার দিকে ঢুকে, 9টার দিকে তারা রাউন্ড দিতে থাকে, 9:30টায় ঢুকে, ঢুকার পর তারা কি করে, তারা একটা খাম থাকে, খামে লাল সিলগালা করে একটা থাকে সুতা দিয়ে বাঁধা, তো ওই সিলটা তারা বড় আরেকজন হেড 3-4জনের মতো রুমে ছিল আমার, তো তারা ওটা খোলার পরে ওএমআর গুলা সব বের করে। এবং ওএমআর আর পুরাটা কিন্তু একটা শিটে থাকে, কিন্তু যখন তুমি পরীক্ষা দাও তখন তোমার কাগজটা ছিঁড়ে ওএমআর আলাদা এবং অ্যান্সার শিট দুটো আলাদা করে নিতে হয়, এবং যখন তুমি জমা দাও তখন আলাদা আলাদা তাদের কাছে জমা দিতে হয়, ঠিক আছে। তারা কিন্তু তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দেয় না, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রত্যেক বছর যে তারা কোশ্চেন দিয়ে দেয় না, আলাদা করায় করে দুইটাই কালেক্ট করে ফেলে। তো যাই হোক, পরে কি জিনিসটা হবে সেটা হলো তোমার এক্সাম শুরু হবে। তুমি এখন ওই সময় আমি বলি একটা স্টুডেন্টের আশেপাশে দেখে দাগানোর সুযোগ জীবনও নাই ভাই। ব্যান তোমাকে সাইলেন্টলি পরীক্ষার হল থেকে এক্সপেল করে দেওয়ার সিস্টেম আছে, সাইলেন্টলি তোমাকে এক্সপেল করে দিবে, তুমি বুঝতে পারবে না। আচ্ছা এরপরে, আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট লাস্টে অ্যান্সার দিব। থ্যাংক ইউ সাদাব ভাই। তো দেখো পরে কি জিনিসটা হবে, পরে হবে কি তুমি তোমার যখন প্রশ্নটা পাবা হাতে, একটা ফিলিং কাজ করে যে ও মাই গড এটা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বুক কাঁপবে, মনে হবে কি আল্লাহ এই প্রশ্নের জন্যই তো এতদিন ওয়েট করছি। ভাই এসব আবেগ একটু সাইডে রাখবা, প্রশ্ন পড়বা, প্রথম প্রশ্ন পড়া শুরু করবা, এবং একটা জিনিস মাথায় রাখবা যে তোমার প্রথম 30 মিনিটে আধা ঘন্টায় 100টা প্রশ্ন একবার চোখ বুলে আসতে হবে হবে হবে। এটা এই মাইন্ডসেট তুমি মাথায় নিয়ে যাও। তুমি যদি ভাবো আপু 1 ঘন্টা লাগে আমি পরীক্ষা দিব, নো, প্রথম 10 মিনিট তো সিগনেচার হাবি যাবে এগুলোতেই চলে যাবে, আধা ঘন্টায় তোমার 100টা প্রশ্ন দেখতে হবে বাই হুক অর কুক। এবং আমি যাদেরকে পড়াইছি বা ববের আমাদের সাথে যারা ছিল সবাইকে আধা ঘন্টার ভিতরে 100টা প্রশ্ন দেখা অ্যাটলিস্ট দাগানো, হয়তো তুমি 40 মিনিট লাগতে পারে, দেখে দাগানোটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি একটা গোল নিয়ে গেছি, আমি জানি না আমি রেজাল্ট কেমন করব, যেবা আমাকে পানি দিস, কেমন করবো আমি জানি না, কিন্তু আমি 100টা প্রশ্ন দেখে আসবই। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100টা প্রশ্ন নিজের চোখে দেখে আসবো, এবং আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100টা প্রশ্নই দাগায় আসছি। আমার সেই লেভেলে কনফিডেন্স ছিল, কারণ আমি অনেক এক্সাম দিছি অনেক। সো তোমরা অনেকে দেখি কি ট্রোল করে, জানলা 100টা এক্সাম যারা মানে 100টা কোশ্চেন যারা দাগায় আসছে তারা কারণ বাজারে কলা বেচে সামথিং, এটা তোমার কনফিডেন্টের ব্যাপার। তোমার যদি 100টা প্রশ্ন আধা ঘন্টায় দেখার পরে মনে হয় ওকে আমি 100% পারি, 100% পারি মানে হয়তো 90টা পুরা শিওর, 10টা এদিক ওদিক লাগতেছে, তোমার যদি ইচ্ছা হয় তুমি দাগায় আসবা। বাট তুমি যদি সারা জীবন কোচিং গুলোতে 40-50 পাও এবং তোমার যদি দেখা মনে হয় যাই 100টা দাগায় দিয়েছি, তুমি চান্সই পাবা না, ঠিক আছে। 9টা আমি বলবো 8:30টার মধ্যে থাকাটা বেটার, ঠিক আছে, কারণ এক্সাম হলে গেট লাগায় দেয়। আচ্ছা তোমাদের কোশ্চেনের আনসার একটু পরে দিতেছি, আমি আগে বলতেছি পুরো, নাহলে আমি ভুলে যাবো। সো ওই সময় তোমরা আধা ঘন্টার ভিতরে 100টা এমসিকিউ দেখবা এবং এর মধ্যে দাগাবা, ঠিক আছে। একটা পারো না এমন হতে পারে তোমার পরীক্ষার হলের প্রথম প্রশ্ন তুমি পারো না, খুবই অ্যাটিপিক্যাল, জীবনে চোখে দেখো নাই, খুবই বাজে, থ্যাংক ইউ, খুবই বাজে একটা প্রশ্ন, স্কিপ, জাস্ট স্কিপ করবা। একটু পানি খেয়ে নি। জাস্ট স্কিপ, প্রশ্ন স্কিপ করো, প্রথমটা পারো না স্কিপ, দ্বিতীয়টা পারো না স্কিপ, তৃতীয়টা পারো না স্কিপ, চতুর্থ স্কিপ। যদি তুমি যেই মোমেন্টে তুমি দেখবে আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন পারি, তুমি দাগানো শুরু করবা। তুমি 50টা পারো ভালো করে, তুমি 50টাই দাগাও, তুমি 60টা পারো ভালো করে, তুমি 60টা দাগাও। এরপরে প্রথম ধাপে তুমি একটানে যতগুলা পারো তুমি দাগাও, দাগানোর পরে তুমি ওইগুলা দাগানোর পরে যখন তোমার মনে হবে যে ওকে এখন আমি দাগাইছি, দাগানোর পরে
তুমি সেকেন্ড রাউন্ডে আসো, যাচ্ছে এগুলো পারি না, এগুলো একবার দেখি তো পারি কিনা। এবং কখনোই প্রথম রাউন্ডে ম্যাথ দাগাবা না, প্রথম রাউন্ডে কখনোই বড় ম্যাথ দাগাবা না, কনফিউজিং কোশ্চেন দাগাবা না, বড় বড় প্যারাগ্রাফ আলা ইংলিশের কোশ্চেন প্রথম রাউন্ডে দাগাবা না, কারণ প্রথম রাউন্ডে মাথাটা খুব একটা ঠান্ডা থাকে না, একটা ঝোঁক কাজ করে, ঠিক আছে। এবং কেমিস্ট্রির বিক্রিয়া একটু বড় বিক্রিয়া, মানে প্রথম রাউন্ডে তুমি যেগুলো একদম ঠাড়া মুখস্থ অ্যান্সার, ঠাড়া মুখস্থ অ্যান্সার বলতে কি বুঝায়, যেমন নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল বেসোফিল, সরি দানাদার শ্বেত রক্তকণিকা না, নিউট্রোফিল বেসোফিল ইউসিনোফিল লিম্ফোসাইট, এটা তুমি জানো এটা লিম্ফোসাইট, এটা তুমি জানো যে এটা লিম্ফোসাইট, ঠিক আছে। সো এটা যখন তুমি জানো যে এটা লিম্ফোসাইট, তো এইখানে তোমার করণীয় কি, দাগাই দিবা, এগুলো এক লাগারে তুমি দাগায় ঠাস ঠাস করে চলে যাবা। পরবর্তীতে আসবা কি, ধরো কোন একটা রকেট দিয়ে ম্যাথ দিছে যে রকেটের বেগ এত ভরবেগ কত বা ভরবেগের পরিবর্তন সামথিং, এরকম বড় একটা ম্যাথ দিছে, ওগুলো তুমি সেকেন্ড রাউন্ডে দেখাবা। থার্ড রাউন্ডে কি দেখাবা, থার্ড রাউন্ডে একেবারে যেগুলো কঠিন, ধরো কোন একটা জিকে জীবনও জানো না শুনো না, তোমার তখন ডিসিশন নিতে হবে যে তুমি কি এটা দাগাবা কি স্কিপ করবা। কারণ এক্সাম হলে অনেকেই প্রশ্ন স্কিপ করে, যেমন আমি প্রথম রাউন্ডে 80টা 85টা দাগায় ফেলছিলাম, পরের রাউন্ডে আমি 15টা দাগাইছি। এবং আমি প্রথমে একবার ভাবছি যে 98টা দাগায় আমি থেমে যাবো, কারণ আমি দুইটা কোশ্চেনের অ্যান্সার একেবারেই পারতাম না, কিন্তু আমার ভিতরে মনে হতেছিল যে এই দুইটার ভিতরে একটা হবে, দুইটার ভিতরে একটা হবে। যাই হোক, আমার মেডিকেলে 10টা ভুল গেছে, 10টা ভুল গিয়ে আমার মাইনাস মার্কিং সহ আমি 87.5 পাইছি, অর্থাৎ 12.5 কাটে গেছে। আমি কি রিপেন্ড করি না, ঢাকা মেডিকেলে চান্স পাইছি, আমার মেরিট ছিল 42। সো খুবই খুবই মানে আমার ওই টাইমে ওটা আমার জন্য বেস্ট রেজাল্ট ছিল, কারণ আমি কোনো কোচিং গুলাতে এমন না যে টপ 100-র ভিতর থাকতাম, টপ 500-র ভিতরে হয়তো থাকতাম। এখন আসি যে এই যে গেল পুরাটা সিনারিও, ফার্স্ট থেকে আমি বলি কি করব, রোল রেজিস্ট্রেশন, সিগনেচার, উপরের কোড মিলানো, 100টা এমসিকিউ আছে কিনা মিলানো, অবশ্যই আমি মিলাবো। এরপরে কি মিলানোর পরে আমি আমার ওএমআর দাগানো শুরু করব। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন কঠিন আসতে পারে, ম্যাটার করে না, কঠিন থাকতেই পারে, তোমার কপাল খারাপ হইতেই পারে ওই দিন, কঠিন প্রশ্নগুলো হয়তো তোমার ওএমআর আগে এসে পড়ছে, জাস্ট কি পরীক্ষায় ওই সময় তো তুমি জানো না যে সবার পরীক্ষা কেমন হইতেছে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন অ্যারাইজ করে, আপু কাট মার্কস কত হবে, কাট মার্কস এর ব্যাপারটা তোমরা সবসময় মাথায় রাখবা। কাট মার্কস ভেবে চিন্তে কেউ এক্সাম হলে যায় কিনা আমার জানা নাই, বাট এটা অ্যাটলিস্ট মাথায় রাখবা যে ঢাকা মেডিকেলের জন্য অবশ্যই তোমার 80-র উপরে পেতে হবে। ঢাকা মেডিকেল বা ঢাকার ভিতরের কোনো মেডিকেলের জন্য 80-র উপরে পাইতেই হবে তোমাকে, এটা মাথায় রাখবা। আর পাস তো তোমরা জানো 40। আর আরেকটা জিনিস হলো কাট মার্কস তোমার কখনো 70 যায় কখনো 60 যায়, কাট মার্কসে চিন্তা করো না, তুমি চিন্তা করো যে আপু আমি 70 থেকে 80-র মধ্যে পাবো যেমনিই হোক, ঠিক আছে, 70 থেকে 80-র ভিতরে সেফ, একটা সেফ জোন। সো এরপরে যেটা কাট মার্ক গেল সব গেল, এবং প্রশ্ন অনুযায়ী তোমার চেঞ্জ হবে, তোমার গতিবিধি চেঞ্জ হবে। দেখো একটা ডাক্তার যখন অপারেশন করে বা কিছু করে, সে তো জানে না যে অপারেশনের মধ্যে কি কি কমপ্লিকেশন হতে পারে, সে তার নলেজ দিয়ে সার্জারি করা শুরু করে এবং সে সাহস দিয়ে শুরু করে। সে কি প্রথমে স্কেপেল নিয়ে এমনি 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 ভয় পায় বা কিছু করে, তার তো করতে করতে অভ্যাস। যেমন এখন আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা বুঝি যে একটা মেডিকেল স্টুডেন্টের অনেক সাহস দরকার হয়, প্রতিদিন আমরা ভাইবা ফেস করি। এই যে আমার প্রফ গেছে, খুবই আমার শরীরটা খুবই বাজে ছিল, ইভেন আমি বসতে পারতেছিলাম না চেয়ারে, আমি টিল নাও বসতে পারি না ভালো করে। সো আমি এরপরও মনের জোর দিয়ে আমি প্রফ ফেস করে আসছি, পাস করবো কিনা আল্লাহ জানে, ভালো ভালো জানেন। সো ফেস করে আসছি। সো তোমাদের এখন ভয় পাবা খুবই স্বাভাবিক, তোমার এটা ফেস করে আসতে হবে। তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যেই ইয়েতে যাবা, যেই লোকেশনে বা ভেনুতে যাবা, দেখবা মানুষ হাজার হাজার মানুষ, মামা চাচা দাদি 14 গোষ্ঠী নিয়ে আসছে পরীক্ষা দিতে, ভিড়ের ঠেলায় গেট দিয়ে ঢুকতে পারবা না, বাট তোমার ঢুকতে হবে, তোমার জয় করে এটা ছিনিয়ে আসতে হবে, কারণ তোমার দরকার একটা সিট। ওই একটা সিটের জন্য তোমার লড়াই, এবং ওই একটা সিটের জন্য তুমি মানে আছে না যে তোমার সিটটা নিয়ে আসতে হবে। তুমি কখনো ভাববা না আল্লাহ আপু 1,30,000 পরীক্ষা দিতেছে, আয় হায় মাথা নষ্ট। নো, তোমার দরকার একটা সিট, তোমার ওই একটা সিটের জন্য তোমার লড়াই, সেখানে তোমার সিট আরেকজনকে খাইয়া দিতে পারবে না যদি তোমার প্রিপারেশন ভালো থাকে। সেকেন্ডলি যেটা, যে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল 1 এপ্রিল, এবং এর আগের দিন মার্চ মাসের লাস্ট দিন ঢাকা বোর্ড বৃত্তি রেজাল্ট, এবং আমি বৃত্তি পাইনি, কারণ আমার এসএসসি তে বাংলা ইংলিশে 90-র উপর মার্কস ছিল না, এবং আমি অনেক ভালো মার্ক পাই এইচএসসি তে, মাত্র 13 মার্ক কম পাই সর্বোচ্চ মার্কস থেকে। এরপর আমি বৃত্তি পাইনি, এবং আমি এতটা ভেঙে পড়ছি, আমি এখন যে রুমে লাইভ নিতেছি লেজিট সেই রুমে আমি নামাজে কান্না করছি, প্রচুর কাঁদছি যে আমি বৃত্তি পাইনি, এটা কিভাবে সম্ভব, সবাই বৃত্তি পাইছে আমাদের হলিড ক্রস কলেজে সবাই, আমি বৃত্তি পাইনি, এটা কিভাবে সম্ভব। প্রচুর কাঁদছি আমি, প্রচুর। এবং কানতে কানতে পরে মাগরিবের রক্ত ছিল সম্ভবত, আমি চোখ টোক মুছে যে দূর কালকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যা আছে কপালে, আমি পড়তে বসি, আমি অর্গানিক পড়ছিলাম,
অর্গানিকের আমি অনুশীলনী প্রশ্ন সলভ করছি আমার এক বান্ধবীর কথায়, কারণ অর্গানিকের ওইটা আমি মানে আগে করছি ভুলে গেছি। তো আমি অনুশীলনী প্রশ্ন সলভ করছি অর্গানিকের, এবং জিকে একটু উল্টা পাল্টা দেখে আমি খুবই দ্রুত 11টার ভিতরে ঘুমাই গেছি, কারণ আমি জানি সকালে আমার 6:30 উঠতে হবে। আমার বাসা থেকে তেজগাঁও খুব বেশি দূর না, বাট যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক মানুষ আসবে, এবং আমি 8:30টার ভিতরে 8টার দিকে আমি হলে পৌঁছাই, ঠিক আছে, ওই এক্সাম সেন্টার, এবং দেখি অলরেডি অনেক ভিড় ভাই। এবং আমি আমার আম্মুকে জাস্ট হাক করি, এবং আমি একটা কাগজ নিয়ে গেছিলাম আমার ওখানে, সেই ভুলগুলো আমি বলতেছি কাগজে কি লেখা ছিল। তো আমি আমার আম্মুকে অনেক জোরে একটা হাক করি, কজ আমার অনেক ভয় লাগতেছিল ওই সময়, এবং হাক করে আমি জাস্ট চলে যাই, যে যা হবে আল্লাহ ভরসা, সাহস নিয়ে আমি চলে যাই জাস্ট। হ্যাঁ, স্কেল নেওয়া যায়, প্লাস্টিকের স্কেল নিবা, কারণ ওই কাগজটা কাটতে হয়। সো আমি একটা যে 2টা কাগজ নিয়ে গেছিলাম, প্রথমে ওই কাগজগুলো কি লেখা ছিল, ওই যে বলছি রোল সিরিয়াল লিখতে হবে, সেকেন্ডলি লেখা ছিল যে প্রত্যেকটা অপশন আমি ভালো করে পড়বো, সময় নিয়ে বানান সহ পড়বো, গয়ের জায়গায় ঘ দাগাবো না, দশমিকের মানগুলো খেয়াল রাখবো, যেটা কি 0.001 না 0.01। এই যে ছোট ছোট ভুল, তুমি অ্যান্সার জানো কিন্তু ন্যানোমিটারকে মিটারে দেওয়া, নাম্বারে একটু ভেদাভেদ থাকতে পারে, তারপর বানানে ভুল থাকতে পারে, এবং অনেক সময় হয় কি যে জিকে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে অপশনগুলো খুবই কাছাকাছি দেওয়া থাকে, তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারো না। যেমন আমার বছর ছিল বড় বড় অপশন দেওয়া, কিন্তু ধরো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলাতে একটু উল্টাপাল্টা করা ছিল, সেইগুলোর খুবই মাথা ঠান্ডা রেখা, একটুক্ষণের জন্য যদি তোমার মাথা গরম হয় তুমি শেষ। যেমন আমার মাথা গরমের কারণে আমি পানিতে দ্রবণীয় একটা প্রোটিন ভুল দিয়ে আসছিলাম, জাস্ট ইমাজিন, পানিতে দ্রবণীয় প্রোটিন, বিগত বছরের প্রশ্ন ছিল, আমি ভুল দিয়ে আসছি, কারণ আমার হঠাৎ করে একটা টাইম হুট করে মাথা একটু গরম হয়ে গেছে, যদিও পরে আমি ঠান্ডা করছি নিজেকে। সেই হলো অবস্থা। আরেকটা জিনিস যেটা দেখবা, এক্সাম হলে তোমার পায়ের নিচে কোনো চিরকুট পড়ে আছে কিনা, পড়ে থাকলে এক্সামিনারকে আগে আগে জানাই দিবে যে স্যার আমার পায়ের নিচে কাগজটা আছে, নিয়ে যান, এবং তোমার বেঞ্চ যেটাতে তুমি ওয়েমার দাগাও সেটা নড়ে কিনা ভালো করে দেখবা। তোমার মানে বসে চেক করবা যে সব ঠিক আছে কিনা, আশেপাশে কোনো কিছু নড়ে কিনা, তোমার ফুটা আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্টলি বোর্ড নিয়ে যেতে দেয় না, বোর্ড নিয়ে যেতে দিবে না, বিশাল থলে ব্যাগ নিয়ে যেতে দিবে না, পানির বোতল নিয়ে যেতে দিবে না, স্টিলের স্কেল নিয়ে যেতে দিবে না, প্লাস্টিকের স্কেল নিতে হবে, কলম পেন্সিল এক গাঁটটি নিয়ে যেতে পারবে না, 2টা কলম নিয়ে যেতে পারবা, বল পয়েন্ট কেউ ভুলে জেল পেন নিয়ে যাও না, পেন্সিল কলম রাবার শার্পনার ক্যালকুলেটর ব্যান অ্যালাউড না। অনেক অনেক এক্সাম হলে পুরো থরলি চেক করে ঢুকায় যে ব্যাগের ভিতর কি আছে, তেজগাঁও কলেজে তো ঢুকায়, আমি ওখানে পরীক্ষা দিছিলাম। সো নর্মাল বল পয়েন্ট নিয়ে যাবা, একটা স্কেল, একটা বল পয়েন্ট। ও এইচএসসি আর এইচএসসি আর এসএসসি মেবি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন লাগে, ওটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা যা লেখা সেগুলো, এবং অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি বের করবা, সাদা কালো কপি বের করো না, তাহলে তোমার চেহারা বোঝা যাবে না, এবং তোমার ছবির চেহারার সাথে রিয়েল চেহারা মিল না থাকলে টিচাররা মানে প্যারা করবে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত হিজাব নিয়ে মানে চেহারাটা দেখতে চায় টিচাররা সিগনেচার করার সময়, যে ওই মেয়ে পরীক্ষা দিতেছে কিনা, ঠিক আছে। সেগুলো মাথায় রাখবা যে কি কি নেওয়া যাবে কি কি না, এবং ট্রান্সপারেন্ট ফাইল, কলম যে নিবা, এই যে অ্যাডমিট কার্ড এগুলো ট্রান্সপারেন্ট ফাইলে নিতে হবে, তুমি থলে ব্যাগ টাইপ কিছুতে নিয়ে চলে যেতে পারবা না। সো এগুলো, এবং পানি এক্সাম হলে থাকে, আমার সময় এক্সাম হলে পানি ছিল, মানে সরকার থেকে সম্ভবত দিছিল, ওই বোতলটা চেয়ে নিতে হয়, বাট নিজে থেকে পানি মানে নিলে ওটা অ্যালাউ করে না। এবং সত্যি বলতে কি ওই সময়টা না অনেক ভয় লাগে, পেট খালি, কেউ না খেয়া পরীক্ষা দিতে যাও না বাবা। 8টা বাজে তোমরা ওই জায়গায় পৌঁছাবা, এবং 2 ঘন্টা পাঁচটি মানে প্রচুর ভিড় থাকে, মানুষের ভিড় ঠেলে ওই ব্রেনের তো গ্লুকোজ লাগে, তাই না, ব্রেনের তো একটা গ্লুকোজ লাগে। তোমরা লাগলে ঘুম থেকে উঠে সকালে ক্ষীর মিষ্টি যা পারো, মিষ্টি জাতীয় কিছু খেয়ে যায়, যাতে লং টাইম তোমাদের এনার্জি থাকে। যেমন আমি হালকা একটু কফি বানায় খেয়ে গেছিলাম, খাবার খাইছি এরপর হালকা কফি খাই, কারণ আমি জানতাম আমার ব্রেন কাজ না করলে আমার লাভ নাই। ওই সময় ওই 1টা ঘন্টা তোমার ব্রেন 100% ক্যাপাসিটিতে তোমার কাজ করানো লাগবে না। 4 মাস কোচিং করছো, দৌড়াইছো, অনলাইন কোচিং করছো, অনলাইনে এক্সাম দিছো, ক্লাস করছো, কোনো দাম নাই। ওই 1টা ঘন্টা তোমার ব্রেন 100% ইয়ে না করলে, কাজ না করলে, আপু ওয়াচ অ্যালাউ করে না, কোনো ওয়াচ অ্যালাউ করে না, ঘড়ি অ্যালাউ করে না, এবং ঘড়ি খুলে যেতে হয়, এটা যে কোনো ওয়াচ, ডিজিটাল ওয়াচ, অ্যানালগ ওয়াচ, কোনো ঘড়ি অ্যালাউ করে না। এক্সাম হলগুলোতে ঘড়ি থাকে, ঘড়ি না থাকলেও এক্সামিনারকে বলবা স্যার ঘড়ির ব্যবস্থা করেন, তারা থাকে ওখানে। গেল। আর 2টা দিন, এই 2টা দিনে তুমি আর কি করতে পারো, অনেকের অনেক কোশ্চেন, আপু এটা পড়বো, তুমি যেটা পড়ে স্যাটিসফ্যাকশন পাও সেটা পড়ো, তুমি যা পড়ে স্যাটিসফ্যাকশন পাও সেটা পড়ো। এক্ষেত্রে আমাদের কোনোই নাই যে
কারণ তুমি ভালো জানো তোমার কোনটা ভালো লাগবে। আমি যেমন অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, কেউ হয়তো পুরো অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে রাখছো, তোমার ইচ্ছা। এখন তোমাকে তো আমি বলতে পারি না যে পরীক্ষার আগে নতুন করে অর্গানিক পড়ো। তোমার যা ভাল লাগে, তুমি যেটা পড়ে শান্তি পাও, তুমি সেটা পড়ো। জাস্ট মেক শিওর যে তুমি তোমার 100% কনফিডেন্স নিয়ে যাও। আমি আমার স্টুডেন্ট যাদেরকে পড়াইছি ওদেরকে আমি বলছি যে দেখ তোরা এক্সাম হলে কম কম কোয়ান্টিটি কম নিয়ে যেতে পারোস, কিন্তু 100% কনফিডেন্স নিয়ে যাবি, তাহলে ওই যে কমটা আছে ওইটা দিয়েও ভালো করে এক্সাম দিয়ে আসতে পারবি। কিন্তু আপু আমি অনেক কিছু জানি গেছি, এক্সাম হলে আমার বাতাস বের হয়ে গেছে, আমি পুরো প্যানিক করে ঘাইমা টেমা অবস্থা খারাপ হয়ে গেছে, আমি কিছু দিয়ে আসতে পারি নাই। ট্রাস্ট প্রত্যেক বছর আমি যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছর থেকে প্রতি বছর বহুত ব্রিলিয়ান্টরা যায় এক্সাম হলে, তারা সব রেটিনা উন্মেষ আমাদের অনলাইনে সবগুলো প্ল্যাটফর্মের টপার, কোনোভাবে এক্সাম হলে ব্লান্ডার করে। তারা ঢাকার ভিতরে কোনো মেডিকেলে চান্স পায় না, পিছনের কোনো একটা মেডিকেলে চান্স পায়, সারা জীবন ভাগ্যকে দোষারোপ করে। সো এটা অনেকেরই হয় এবং এটা খুবই কমন সিনড্রোম। আমি বলবো যে মেডিকেল এক্সাম হলে যারা মাথা ঠান্ডা রাখতে পারে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, তারাই চান্স পায়। যেমন আমি যে বছর পরীক্ষা দিচ্ছি আমার পাশে বিকনেস একটা মেয়ে বসছিল এবং আমি ওর দিকে তাকাই নাই পুরো ইয়াতে, জাস্ট আমার যখন শেষ হয়েছে খাতা জমা নিবে তখন আমি জাস্ট তাকাই দেখি কি মাত্র 60টা না 70টা দাগেছে। ওকে দেখা তো আমি পুরো আমি মনে মনে আল্লাহ প্রশ্ন কি অনেক কঠিন হয়েছে, তো পুরো দাগাই নাই, কয়েকটা 60টা না 70টা দাগাইছে। আল্লাহ আমি তো 100টা দাগায় ফেলছি। পরে বের হয়ে না আমি বুঝতেছিলাম না আসলে কি হয়েছে, মানে সবাইকে জিজ্ঞেস করতেছি, কেউ কেউ থাকে না ফালতু পোলাপানা আর বলতেছে আরে আমার প্রশ্ন তো অনেক ইজি হয়েছে, আমি কিছুই বুঝতেছি না আসলে হয়েছেটা কি। সো তোমার এক্সাম হলে প্রশ্ন দেওয়ার পর ডানে বামে তাকানোর দরকার নাই, কে কি বললো কে কি করলো, মাথায় মইরা গেল পাশে অজ্ঞান হয়ে গেল, তোমার কিছু যায় আসে না। তুমি তোমার এক্সাম হলে নিজে প্রশ্ন পড়বা, দাগাবা, পুরা প্রশ্নের ফোকাস তোমার চোখ যাতে প্রশ্নপত্র ওএমআর এর বাইরে কোথাও না যায়। একটু এদিক ওদিক তাকাবা, কয়ের জায়গায় খ দাগাবা, 10-এর জায়গায় 12 দাগাবা, এবং বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওএমআর এর সিরিয়ালের সময় 10-এর জায়গায় 12, 11, 13 মানে এভাবে যদি ভুলগুলা করো না, যাবো ভুলে একটা স্কিপ করে অন্যটা দাগাইছি, আল্লাহ নাম এর পরে সব ভুল, সব এক্সাম ওইখানেই শেষ। সো যখন পড়বা প্রশ্নে যে 10 10 প্রশ্নে 10 উত্তরে 10, 10-এর ক 10-এর ক এভাবে করে করে দাগাবো মনে মনে বলতে বলতে। প্রশ্নে দাগানো যায় কিনা এটা অনেকের প্রশ্ন। হ্যাঁ প্রশ্নে তুমি দাগাও, রাফ করে যা মন চায় করো, প্রশ্নে একেবারে আবার গোল গোল করে প্রশ্নে অ্যান্সারে দাগ দিও না। প্রশ্নে অ্যান্সারে দাগ দেওয়া বাদে সব জায়গায় দেওয়া যাবে। আপু কিছুক্ষণ পর পর কি বলে দিবে কয় মিনিট চলে গেছে? আমাদের সময় বলছিল 10 মিনিট 15 মিনিট থাকতে বলছিল, বাট ডিপেন্ড করে তোমার এক্সামে কারা থাকে তাদের উপর, ঠিক আছে? এটা একদম শিওর না। আপু আমার আগের বার রুমে ঘড়ি ছিল না, অনেক প্রবলেম ফেস করছি। ঘড়ি না থাকলে এটা কপাল খারাপ। অনেক অনেক সেন্টারটা থাকে খুবই খারাপ, তাদেরকে টাকা দেওয়া হলে তারা এগুলো কিনে না। আগে থেকে টিচারদের জানায় রাখবা। রোল সিরিয়াল নাম্বার দুইটাই কি পূরণ করতে হবে, যেটা অ্যাডমিট কার্ড আছে অফকোর্স দুইটাই পূরণ করতে হবে। এবং একটা কথা বলি, তোমাদের সব কোচিং থেকে আমাদের বব থেকে তোমাদের সবাইকে এক্সট্রা 1 গাঁটটি করে ওএমআর দেওয়া হয়েছে, এবং সেই ওএমআর নিশ্চিত তোমরা এতদিন রোল সিরিয়াল ফিল আপ করো নাই, আগামী 2টা দিন নিজেদের রোল সিরিয়াল ওখানে পূরণ করো ডেমো হিসাবে। ট্রাস্ট মি এটা তোমার এক্সাম হলের দিন হেল্প করবে। কারণ তুমি তো জানো তোমার রোল কত, রেজিস্ট্রেশন কত। আমি তোমার রোল রেজিস্ট্রেশন মুখস্থ করে গেছিলাম, কারণ আমি সবভাবে নিজেকে প্রিপেয়ার রাখছি ভাই, সবভাবে। কতগুলো এমসিকিউ দাগানো উচিত তোমার উপর নির্ভর করে, তোমার কনফিডেন্স। তুমি যদি 80টা বার 80টা দাগাও, 100টা পারলে 100টা দাগাও, আমি এখানে কোনো বাধা। ধরো প্রশ্ন সোজা হয়েছে, অলমোস্ট সবাই 80-90 করে দাগায় আসছে, তোমাকে আমি বললাম 70টা দাগাতে, তুমি 70টা দাগায় আসো, তুমি তো চান্সই পাবা না। সো বারবার কি বলতেছি যে তোমার উপর ভিত্তি করে ওই সময় দুনিয়া ঘুরবে। রেজিস্ট্রেশন কার্ড লেমিনেটিং করা না, রেজিস্ট্রেশন কার্ড লেমিনেটিং করো না, জাস্ট নর্মাল কাগজ নিয়ে যাবা, কোনো লেমিনেটিং এসব করো না। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের তো এখানে কাজ নাই। প্লাস্টিকের স্কেল, হ্যাঁ প্লাস্টিকের স্কেল নিবা। পেন্সিল শার্পনার নেওয়া যাবে না। আচ্ছা অনেকের এই সময় অনেক পালপিটেশন হয়, অনেক ভয়। ট্রাস্ট মি ভয় হওয়াটা খুবই স্বাভাবিক, আমিও এই সময় অনেক ভয় ছিলাম, অনেক ভয় ছিলাম। কিন্তু আমি করতাম কি, আমি মেনে নিছিলাম যে যা হবে আল্লাহ ভরসা। আমাকে একজন ওই টাইম আমার এক টিচার বলছিল যে ওই যে পরীক্ষার হলে কি তোমার মাথায় কোনো কেউ কি বন্দুক ধরে রাখবে যে প্রশ্ন একটা অ্যান্সার কয়ের জায়গায় খ দাগাবা ভুল হয়েছে তোমার ঠাস করে মেরে ফেলবে? স্কুইড গেম তো না এটা। আমার সময় এটা হয়েছিল, আমি কোচিং গুলোতে দেখা যেত কি কয়ের জায়গায় খ দাগাইতে আমি মানে অ্যান্সার আমি জানি, কিন্তু আমার নিজের মিস্টেকের কারণে আমি ভাবছিলাম যে যদি আমার মেডিকেলে এই ভুলটা হয় আমি নিজেকে ঠান্ডা রাখবো, হইতেই পারে এই ভুল হইতেই পারে। ধর তুমি কয়ের জায়গায় খ দাগায় ফেলছো, এখন কি তুমি প্যানিক অ্যাটাক করে ওখানে মরে যাবে, শেষ আমার এক্সাম শেষ। ঠিক আছে 1 মার্ক কাটা গেছে, মানে 1.25 কাটা গেছে, এটা হয়তো তোমার রিজিকে ছিল না বা তোমার কপালেই ছিল না, এর জন্য কাটা গেছে। সো ওইটাকে ভুল হয়েছে, যেটা ভুল হয়েছে ওটা ওইখানেই বাদ। ওটার জন্য আবার নতুন করে ওএমআর চাও না, তাহলে কিন্তু আগের ওএমআর সাথে সিরিয়াল মিলবে না, আরো হ্যাপা হবে।
যেটা গেছে গেছে, বাস পর থেকে শুরু করবা। আর আমার ওই সময় ভয় লাগলে আমি বারবার আল্লাহকে ডাকতাম এবং খালি করতাম যে আচ্ছা আল্লাহ আল্লাহ করতেছি, আর আল্লাহ যা লিখে রাখছেন কপালে তাই হবে। আমি পুরো আল্লাহর উপর ছেড়ে দিয়ে রাখছি, কারণ আমার সময় আমি লাস্ট ওই 3 মাস কুকুরের মতো পরিশ্রম করছি ভাই, অনেক পরিশ্রম করছি। এবং ওই সময় আমার যে শরীরে ডেফিসিয়েন্সি, মানে এত শরীর ভেঙে পড়ছিল যে পরবর্তীতে আমি এখন রিকভারি করতে পারিনি, এরপর আবার মেডিকেলের ধকল। তো সব মিলে ওই যে একটা সময় যায় পরিশ্রমের, ওই একটা পরীক্ষা দিয়ে জাস্ট তোমাকে জাজ করা হয় যে হ্যাঁ তোমার পরিশ্রম কি সার্থক হয়েছে কি হয়নি। এবং আরেকটা জিনিস মনে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার অনুকূলে রেজাল্ট নাও আসতে পারে, তুমি চান্স নাও পেতে পারো, বাট দ্যাট ডাজন্ট মিন তোমার জার্নি ওইখানেই শেষ বা তোমার মানে তোমার জীবন ওইখানে শেষ। এই জিনিসটা মাথায় রেখা যাও। তুমি যদি মনে করো আপু মেডিকেলের অ্যাডমিশন টেস্টে রেজাল্ট খারাপ হয়েছে, আমি চান্স পাইনি, আমার শেষ, জীবন শেষ, নো। তোমার জীবন তখন শুরু। তোমার সামনে বিদেশে যাইতে পারো, দেশে অন্য কোথাও পড়তে পারো। তোমার, আমি কিন্তু এটা ভাইবেই রাখছিলাম যে আমার যদি মেডিকেলে না হয় আমি বিদেশ চলে যাবো, যেমনি হোক, হয়তো বুয়েটে পরীক্ষা দিব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য, নাহলে আমি বিদেশ চলে যাবো, শেষ। এবং আমি 100% অল্টারনেটিভ রাখছিলাম, কারণ আমি জানি যদি আমি অল্টারনেটিভ না রেখে এটার এই জীবন মৃত্যু বানায় ফেলে মেডিকেলে, তাহলে তো আমার একটু ভুল হইলে বা খালি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার হাত পা কাঁপবে, আমি ভালোভাবে কিছু দাগাইতে পারবো না। আচ্ছা, এইচএসসির অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড লেমিনেটিং করা না দরকার, ওটা মনে হয় না প্রবলেম করবে, বাট প্লিজ অ্যাডমিট কার্ড, এখন মেডিকেল অ্যাডমিট কার্ড একটু লেমিনেটিং করো না। আপনি কতগুলো, আমি 100 এমসিকিউ দাগেছি। ম্যাটের জন্য আবেদন করার সময় যে কাগজটা দিছি ওইটা কি নিতে হবে? না, ওটা নিতে হবে না, অ্যাডমিট কার্ড নিবা। বাসা মডেল টেস্ট দিচ্ছি, 70টা 72টা কারেক্ট হতেছে, নেগেটিভ মার্ক 6-7। এখনো বুঝতে পারতেছি না, বেশি দাগাইতে নেগেটিভ। আচ্ছা, তোমার যদি কনফিডেন্স লেভেল থাকে যে আমি 70টা দাগায় আমার ইয়া হয় কারেক্ট হয়, তাহলে ওইটাই। এত বেশি 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 পারি না, কিন্তু আল্লাহ নাম নিয়ে দাগাই দিয়ে আসছি, এভাবে করে তোমার নেগেটিভ মার্কিং করাও না। পারি না কিন্তু আল্লাহর নাম নিয়ে সব দাগায় নিয়ে আসছি, এই কাজ করো না, খুবই বাজে। আমার, হ্যাঁ আমার না 100 এমসিকিউ কমন ছিল, টু বি অনেস্ট কমন ছিল। আমার হয়তো কনফিউজ হয়েছি আমি 19-20, মানে ধর আমি ভাবতেছিলাম এটা হবে না এটা হবে অ্যান্সার, বাট আমি অলমোস্ট সবগুলোরই অ্যান্সার জানতাম, এদিকে একটু ভুল হয়েছে। জিকে 2-1টা একটু আনকমন ছিল। ম্যাথ কি কোশ্চেনে করা যাবে? হ্যাঁ, ম্যাথ ম্যাথ যেগুলো থাকে সেইগুলা তোমার কোশ্চেনে করতে হয়, তোমার আলাদা কোনো পেজ দিবে না, রাফ টাফ যা আছে সব কোশ্চেনে করতে হবে। এবং কোশ্চেনের পাশে একটু জায়গা থাকে, মানে খালি খালি থাকে। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঁ না কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি মিথ্যা হলেও সত্য, এই জিনিসগুলা পাইলে কোনটি হবে না, ঠিক আছে, এই না যুক্ত না, আমি করতাম কি এই ওয়ার্ড গুলো একটু দাগ দিয়ে রাখতাম এই প্রশ্নগুলা, যে নিচের কোনটি সত্য হবে না বা নিজের কোন তথ্যটি সঠিক নয়, এই নয় যুক্ত প্রশ্নগুলোকে আমি একটু গোল করে রাখতাম, এভাবে গোল করে রেখে পরে আমি মানে খুবই খুবই মানে 100%-এরও বেশি মনোযোগ দিয়ে আমি সেগুলো দাগাইতাম, ঠিক আছে। কজ এই প্রশ্নগুলো মানুষ ভুল করে বেশি, এবং এই প্রশ্নগুলো মেডিকেলে থাকবেই। হ্যাঁ, রেজিস্ট্রেশন অ্যাডমিট সবই নিয়ে যাবা। প্রশ্নের মধ্যে গোল দাগ দিয়ে বৃত্ত ভরাট না করে আমি শুধু এমনি দাগ কেটে, দেখো প্রশ্নে তুমি যেমন চাই দাগো, প্রশ্নের ভিতরে অ্যান্সারটা না দাগাইলেই হয়। টিচার যদি বুঝে যে তুমি প্রশ্নের সব অ্যান্সার দাগাইতেছো, তখন ভাববে কি যে তুমি চিটিং করতেছো 500 জনকে দেখানোর জন্য। মোটামুটি আমার তো বললামই, এক্সামের আগের দিন আমার অনেক বড় ডিজাস্টার গেছে, যে আমি বৃত্তি পাই না, এটা আমি মানতেই পারি নাই, যে আমি হলিক্রস কলেজে পড়ছি তো আমি এইচএসসি তে বৃত্তি পাই নাই। আমার অনেক মন খারাপ ছিল এবং আমার আসলে কোনো এক্সপেকটেশনই ছিল না ভর্তি পরীক্ষা নিয়ে। আমি মনে করছি যে আল্লাহ আমি এত কষ্ট করছি, যদি আল্লাহ মনে করে যে আমার আমার ভাগ্যে মেডিকেল কলেজ লেখা আছে, তাহলে আমি যা ভাগ্যে থাকলে পাবো ওই সময়। কারণ আমি অনেক যুদ্ধ করছি বৃত্তিটা পাওয়ার জন্য, টু বি অনেস্ট আমি এইচএসসি তে অনেক কোচিং করছি, সব করেও পাই নাই, বৃত্তি পাই নাই। সো ওইটা আমি ভাবেছি যদি আমার ভাগ্যে থাকে তাহলে হবে, না থাকলে নাই। আমি আল্লাহর উপর সব সপর্দ করে পরের দিন আমি সকালে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাই, এবং 5 দিন পর যখন রেজাল্ট হয় এবং রেজাল্টে যখন আমি ঢাকা মেডিকেল দেখি, আমার মুখ হা হয়ে গেছিল, আমি অবাক হয়ে গেছিলাম। পরীক্ষা ভালো দিছিলাম, বাট স্টিল মানে খুবই মানে একটা থাকে না যে আমি অবাক ছিলাম, কারণ অনেকেই হয়তো ভাবে না যে আমার ঢাকা মেডিকেল হয়ে যাবে। আচ্ছা, রেজাল্ট কি 120-এর মধ্যে কাউন্ট হবে? হ্যাঁ, রেজাল্ট 120-এর মধ্যে কাউন্ট হবে। অনেক থ্যাংক ইউ। অ্যাডমিট কার্ডে তো রেজিস্ট্রেশন নাম্বার নাই, সিরিয়াল নাম্বার আছে। ওই তো অ্যাডমিট কার্ডে 2টা নাম্বার আছে, একটা রোল সিরিয়াল, রোল আর সিরিয়াল নাম্বার, যেই 2টা নাম্বার থাকবে ওই 2টা নাম্বার মুখস্থ করা। এখন অল্টারনেটিভ হিসেবে আলু রাখছে, অবশ্যই একটা অল্টারনেটিভ রাখবা সব সময়, কারণ তুমি জানো না যে তুমি কোথায় আল্লাহ তোমার রিজিক রাখছে।
আপু অনেকে অনেক কথা বলে, স্কেল নিব, কি কি নেওয়া যাবে ভাই? তুমি কলম নিবা, তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলা নিবা, আর কি করবা? যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, স্কেল, কলম, শেষ। আর কি লাগবে তোমার? তো আর কিছু লাগবে না। আর নিজেকে নিয়ে যাবা, নিজের মাথা সহ, নিজের মাথা যাতে পুরা কাজ করে। এবং পরীক্ষার হলে অবশ্যই, পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই খাইয়া যাবে, না খেয়ে যাও না, পুরা মাথা ঘুরবে, কাজ করবে না। এবং কখনো যদি পরীক্ষার হলে মনে হয় আল্লাহ আমি অনেকগুলো প্রশ্ন পারতেছি না আল্লাহ, ওই সময় তোমার কনসিকুয়েন্স ভাবার চেয়ে আল্লাহ আমার জীবন তো এখানেই শেষ, চিকুন ঘাম দিবে, শরীরে একটা ঘাম দিবে, হাত পা কাঁপবে, গলা শুকায় আসবে, বাদ দাও ভাই, ওই টেনশন ওখানে বাদ দাও। তুমি খালি আল্লাহ একটু পরে, পরেরটা পরেরটা পরেরটা, এভাবে করে 100 এমসিকিউ খালি কোনো মতে দেখে দাগায় আসো। এত ভাবাভাবি এক্সাম হলে করো না। এক্সাম হল যখন ঘন্টা বাজবে, বাজার পর তুমি বের হয়ে যত মন চায় টেনশন করো, ওই একটা ঘন্টা তুমি কোনো এক্সট্রা টেনশন করে তুমি জাস্ট প্রশ্ন আর অ্যান্সারে ফোকাস দাও। আরেকটা জিনিস, সেটা হলো পরীক্ষার শেষ যখন হবে তখন কি চেক করবা? 3টা জিনিস চেক করবা। তোমার ওএমআর তুমি মানে ওএমআর বৃত্ত ভর করতে গিয়ে ওএমআর ফুটা করে ফেলছো কিনা, কালি কোথাও ছেড়ে গেছে কিনা, রোল সিরিয়াল ভালো করে ফিল আপ করছো কিনা, সিগনেচার ঠিকভাবে আছে কিনা, তোমার ওএমআর শিটটা ভালো করে ছিঁড়ছো কিনা, এবং টিচার ইনভিজিলেটর তোমার ওএমআর শিটে সাইন করছে কিনা। টিচারের সাইন না থাকলে কিন্তু ওএমআর শিট কাউন্ট হবে না। কলম নিয়ে কি কোনো ঝামেলা করে অল টাইম ছাড়া অন্যগুলো নেওয়া যাবে না? কলম নিয়ে আমি কাউকে ঝামেলা করতে দেখি নাই। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিলে সমস্যা হবে কিনা আমি জানি না, আমি রিয়েলটা নিয়ে গেছিলাম। এ প্লাস না পাইলে কি চান্স পাওয়া পসিবল? এখন তো জিপি এর সাথে অনেক খুব একটা মানে প্যারা করে না, এটা আল্লাহ ভরসা আসলে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আমার মানে খুবই ছোট একটা লাইভ নিতে চাইছিলাম, এবং আমার লাইভ নেওয়া শেষ। তোমরা এখন পড়াশোনায় ফেরত যাও। ফোন নিয়ে গেলে কি ভিতরে রাখা যাবে? ফোন নিয়ে গেলে এক্সপেল করে দিতে পারে। তোমার যদি একান্তই কেউ না থাকে, তোমার কোনো ফ্রেন্ডের বাবা মার কাছে দিয়ে যাও, ফোন নিয়ে এক্সাম হলে ঢুকো না প্লিজ, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, এক্সপেল করে দিবে। ওই ছোট চিরকুট মিরকুট আশেপাশে থাকলেও এক্সপেল করে দেয়। যেগুলা অ্যান্সার করি না, এমসিকিউ গুলা প্রশ্নে দাগায় রাখলে কি কিছু হবে না? কিছু হবে না, ওগুলা দাগাইতে পারবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আমরা লাইভ এখানেই শেষ করব। আমি মোটামুটি এই লাইভে ট্রাই করছি তোমাদের এক্সাম হলের ভিতরে কি কি করবা, এক্সাম হলে ঢুকার পর কি হয়, এবং প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বলা ট্রাই করছি। এবং আগামী 2টা দিন তোমাদের কাজ থাকবে হলো কি নিজেকে সুস্থ রাখা, ঠান্ডা রাখা, এবং যেভাবেই হোক মানে আল্লাহকে ডাকতে থাকা, বা সৃষ্টিকর্তা যারা যে সৃষ্টি করতেছে সব সময় ডাকতে থাকা, যে তোমাদের প্রতি যেন আল্লাহ রহমত দান করে। তোমার বাবা মাকে বলো তোমাদের জন্য দোয়া করতে, দোয়া ছাড়া কখনোই ইয়ে হয় না। আপু আপনার মার্কস কত ছিল? আমার মার্কস ছিল 87.5। পেন্সিল রাবার নিয়ে বাবা তুই কি করবি? তোর তো ওএমআর ফিল আপ করতে হবে। পেন্সিল রাবার নিয়ে ওই সময় ওই ফ্যান্সি আল্লাহ একটু দাগা এসব করা যায় না, টাইমই থাকে না। সময় কখন চলে যায়, সেকেন্ডের ভিতর সময় চলে যায় ভাই, অনেক দ্রুত সময় যায়। 100টা এমসিকিউ 1 ঘন্টা, তুমি আসলে 1 ঘন্টা পাও না। টিচার তোমাকে প্রশ্ন দেওয়া নেওয়া সাইন করা এসবে অনেক সময় যায়। চোখের নিচে কালি, আমি অনেকদিন ধরে ক্রনিকলি সিক, এর জন্য আমি পিছে এখনো বালিশ দিয়ে ঠেকনা দিয়ে লাইভ নিতেছি। অপশনে দাগ দেওয়া যাবে? নো, অপশনে দাগ দেওয়া যাবে না। রাফ কি প্রশ্ন করা যাবে? ইয়াস, রাফ প্রশ্ন করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি এখন বই না পড়ে অনুশীলনী পড়ে গেলে কি হবে? তোমার ইচ্ছা। অনুশীলনী থেকে বিগত বছরগুলোর প্রশ্ন করে, বাট এই বছরে কোশ্চেন করবে কিনা কেউ জানে না। এই বছরের প্রশ্ন কেমন হবে কেউ জানে না, বাট অ্যাটলিস্ট যা হবে সবার জন্য সেম হবে, এটা সবাই জানে। যেহেতু অনেক চেঞ্জ আসছে, টু বি অনেস্ট আমাদের মেডিকেলের ভিতরে অনেক টিচার চেঞ্জ হয়েছে, বদলি হয়েছে। সো প্রশ্ন কে করবে, কেমন করবে, প্রশ্নে কেমন পরিবর্তন আসবে, এটা আমরা জানি না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে লাইভ শেষ করে, আমি বেশি বড় করতে চাই না লাইভটা, কজ আমার সবাই এখন পড়াশোনা করতে যাওয়াটা মেইন। আমার কথা শুনে আমার যার কথা বলে তো হয়ে গেছে। যে কোনো এক্সামে হঠাৎ নার্ভাস হয়ে পড়লে ওই সময় কি করব? বড় নিঃশ্বাস নিবা, টেক আ ডিপ ব্রেথ, নিঃশ্বাস ছাড়বে, এবং মনে করবা এই পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা না। তোমার জীবনে অনেক বড় বড় পরীক্ষা আছে, তোমার জীবনে একটা তাৎপর্য আছে ভাই। একটা জাস্ট পরীক্ষা নিয়ে তোমার জীবন মৃত্যু সন্ধিক্ষণ না, তোমার জীবন অনেক বড়। তুমি হয়তো লাইফে অন্য জায়গায় সাকসেসফুল হইতে পারো, জাস্ট একটা পরীক্ষা দিয়ে নার্ভাস হয়ে ওটা তোমার ভাগ্যে না থাকলে নাই থাকতে পারো, প্রশ্ন একটা নাই পারতে পারো, ওইটা নিয়ে এত সিরিয়াস হওয়া যাবে না।
বায়োলজি না পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে পড়ে চান্স পাওয়ার কি কোনো উপায় আছে? না, আমি জানি না, আমি কখনো শর্টকাট এগুলো জানতাম না। অনেকে বুয়েট প্রিপারেশন নিলেও বায়োলজি পড়ে, এরপর কোশ্চেনে দাগানো যাবে, হ্যাঁ কোশ্চেনে দাগানো যাবে, বাট কোশ্চেনের ভিতরে অপশনে অ্যান্সার দাগানো যাবে না। বোর্ড নেওয়া যাবে না, বোর্ড নিতে দেয় না, বেঞ্চে দাগাইতে হয়, বোর্ড নেওয়া যায় না। প্রশ্ন কি জমা নিয়ে ফেলে? ইয়াস, প্রশ্ন জমা নিয়ে ফেলে। রাফ পেন্সিল দিয়ে করার সুযোগ কই পাবি রে বাবা? তোর হাতে কলম থাকবে, একবার কলম একবার পেন্সিল। উই সব এত শৌখিনতা বিলাসিতা করার সময় সুযোগ এক্সাম হলে থাকে না। আপু আমি পেন্সিল দিয়ে রাফ করবো, পেন্সিল দিয়ে দেখাবো, রাবার দিয়ে মুছবো, সময় থাকে না, ট্রাস্ট মি, সময় থাকে না। একটা ঘন্টা খুবই দ্রুত যায়, চোখের পলকে 1 ঘন্টা যায়। 100টা প্রশ্ন পড়তে হয়, 100টা এমসিকিউ দাগাইতে হয়, রোল সিরিয়াল লাগাইতে হয়, সাইন করতে হয়, টিচারের ইনস্ট্রাকশন শুনতে হয়। টিচাররা তো কতক্ষণ লাগে ইনস্ট্রাকশনই দেয় রে বাবা। এসব ফ্যাক্টরামি বা এসব মানে এইসব ইউফোরিয়া নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি ওই যে বারবিদের মতো এক্সাম হলে পিঙ্ক কালার রেড কালার পেন দিয়ে দাগাবো, এসব না। বল পেন বল পেন বল পেন, কোনো জেল পেন না। জিকে আচ্ছা জিকে নিয়ে বলবো, লাস্ট মোমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, কোন দেশে কি যুদ্ধ লাগছে। 26 ব্যাচ বায়োলজি, বাবা তোদের পুরা বছর পরে আছে, আগে 24 ব্যাচকে পার করি। ওএমআর ছিড়তে পারবো তার সাথে, ওএমআর তোমাকে ছিড়াবে, জোর করে বলবে তুই এখন ওএমআর ছিড়। প্রত্যেক বেঞ্চে বেঞ্চে গিয়ে, আমার সময় যে টিচার ছিল সে পুরো সবাই গিয়ে বলছে ওএমআর ছিল, ওএমআর ছিল, ওএমআর ছিল। এফএমসি তে তো পরীক্ষা মানে খুব একটা কঠিন হয় না, বাট সিলেকশনটা টাফ হয়, যেহেতু এখানে কোটা থাকে বড় একটা। জিকে ইংলিশ নিয়ে আমি বলবো লাস্ট মোমেন্টে, জিকে প্রিভিয়াস ইয়ার মানে ইন্টারন্যাশনাল যে আগের বছর আসতো সেটা। আচ্ছা জিকে একটা জিনিস দেখা যাবা, যে যেদিন তোমরা পরীক্ষা দিতেছো 17 জানুয়ারি, ওই দিন কি বার, বাংলা কি মাসটা সেটা, এবং রিসেন্ট যত ইনফো আছে, কে নোবেল পাইছে, কিসে নোবেল পাইছে, ক্রিকেট কে জিতছে, কয়টা শিরোপা জিতছে বাংলাদেশ, আন্তর্জাতিক ট্রাম্প কত নাম্বার প্রেসিডেন্ট, তারপর কোন নদী, কোন বিশ্ব সভ্যতা, কোন সভ্যতায় কি আছে, এইসব টপিক একটু পড়া যাও। সবগুলা কোচিং, মিশির আপু অনেকগুলা জিকে ক্লাস নিচ্ছে, প্রত্যেকটা কোচিং জিকের উপর মানে যতটুক তোমাদের দেওয়া হয়েছে ততটুকের বেস্টই করো। ম্যাটাডোর আইটিন চলবে চলবে, সর্বোচ্চ কয়টা আন্দাজন দাগানো আছে ভাই? 4টা অপশনের ভিতর একটা অপশন তুমি জানো না, উপু 10-20 করে দাগাও না। আমি যে দাগাইছি, আমি হয়তো দুইটার মধ্যে কনফিউজ ছিলাম, একটা দাগে আসছি, কারণ আমার মোটামুটি একটা ধারণা জমে গেছিল যে আমি যদি এগুলো ভুলও হয় তাও আমি চান্স পাবো। কলম রাখার ব্যাগ বলে কি নিয়ে যাওয়া যাবে? ট্রান্সপারেন্ট ফাইল। আচ্ছা ইংলিশ নিয়ে একটু বলি, ইংলিশে না তোমরা অপশন পড়ার সময় সতর্ক থাকবা। বড় বড় অলরেডি আমার পা ব্যথা হয়ে গেছে। অপশন পড়ার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে অপশন গুলাতে তোমাদের কি দেওয়া আছে, মানে ধরো বড় বড় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেই জায়গাটাতে তোমাদের হ্যাজ, উড, হ্যাভ, সে, মানে কোন ছোট ছোট জায়গায় একটু চেঞ্জ করে। তুমি যখন পড়বা তখন ধরো আই, ইট, এট, ইটেন, এই জায়গায় হয়তো ভুলটা থাকে। এরপর রাইজ, বাকি মানে বাকি সব অবজেক্ট, হাবি জাবি, এক্সটেনশন, এগুলো সব সেম থাকে, বাট ভিতরে যেই জায়গাটুকু শুধু চেঞ্জ থাকে, সেই জায়গাটা শুধু তোমরা ফোকাসে রেখে পড়বা। ন্যারেশন, ভয়েস, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোভার্ব, তারপর হলো গিয়ে তোমার জিরান পার্টিসিপল, আরেকটা হলো গিয়ে ইডিয়মস এন্ড ফ্রেজ, মাস্ট, ফ্রেজ এন্ড ক্লজ। যে কটা টপিক বললাম এই কটা টপিক থাকবে। কি কি বলছি? টেন্স, তারপর ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, টেন্স থাকবেই, ফ্রেজ এন্ড ক্লজ, তারপর হলো তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো থাকবেই। সিনোনিম অ্যান্টোনিম তোমার কমন নাও পড়তে পারে, সিনোনিম অ্যান্টোনিম কমন না পড়লে দাগাবো না, শেষ। এত ভাবার কারণ নাই, সিনোনিম অ্যান্টোনিম এখন কেউ পড়তে যাও না। সিএমসির জন্য কত মার্কস সেফ, স্পেসিফিক্যালি একটা ইউনিভার্সিটির জন্য কত মার্কস সেফ, এটা কখনোই বলা যায় না। আপু পড়া ভুলে যাচ্ছি, শুধু মনে হচ্ছে কিছুই পারিনি এমন মনে হইতেছে। পড়া ভুলে যেতেছি, এটা সময় সবারই মনে হয়, আমারও। আমি তো প্রায় পাগল প্রায় হয়ে গেছিলাম লাস্টের দিকে। বাট দেখো, পড়া ভুলে যেতেছো, আবার রিভাইজ দাও। আর এমন না যে তুমি একেবারে নিজের নামটা সহ ভুলে যাবে এক্সাম হলে, এমন হয় না। প্রশ্ন দেখলে কিছুটা, অপশন দেখলে কিছুটা হলেও মনে আসবে, এটা মনে হয় বাইরে দিয়ে, বাট আসলে এরকম হয় না। 25দের কিভাবে হওয়ার চান্স আছে? 25দের কথা পর, আগে 24 পার হোক। আর কারো কোনো প্রশ্ন? আপু মোটামুটি সবার সব অপশন ট্রাই করছি। আমার শরীর আবার খারাপ করতেছে, সো আমি লাইভটা হয়তো এন্ড করে ফেলবো। আই হোপ লাগলে আমি পরীক্ষার আগের দিন আবার লাইভে আসবো। আচ্ছা তোমাদের আরেকটা শর্ট সাজেশন দেই, যারা লাইভটা দেখতেছো, আর 150 জন আসো, 300 জনের মতো জয়েন করছি। যাই হোক,
সমানুতা, অর্গানিকের সমানুতা মাস্ট পড়বে। অর্গানিকের সমানুতা, অ্যালকোহল, অ্যারোমেটিক যৌগ, নামকরণ, এই 4টা টপিক, এবং লাস্টের দিকে কিছু আছে না তোমার ডেটল, ফেনল, টিএনটি, এগুলা পড়বা মাস্ট। এগুলা ইয়ার ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে নগ্নবীজি, আবৃতবীজি, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই চ্যাপ্টার মাস্ট। এবং পিছের দিকে যে চ্যাপ্টার আছে না, পরিবেশ, জীবের পরিবেশ, বৈচিত্র্য, টিস্যু কালচার, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। জীবের পরিবেশ, টিস্যু কালচার থেকে প্রশ্ন 100% আসবে, উদাহরণ থেকে আসবে। এরপর জুওলজির ক্ষেত্রে আমি যদি বলি, জুওলজির ক্ষেত্রে সমন্বয়, নিয়ন্ত্রণ, প্রাণী বৈচিত্র্য, এই 2টা চ্যাপ্টার। তারপর হলো গিয়ে তোমার অনক্রমতার যে চ্যাপ্টার, মানে প্রতিরক্ষা, এই 3টা চ্যাপ্টারের থরলি কিচ্ছু বাদ দিও না, প্রশ্ন আসবে আসবে আসবে। ফিজিক্সের ক্ষেত্রে বেশিরভাগ অনুশীলনী বিগত বছর মিলে ঝিলে আসে, খুব একটা কঠিন আসে না, 2-1টা কঠিন প্রশ্ন আসে, এছাড়া খুব একটা মানে কঠিন প্রশ্ন আসে না, ঠিক আছে? সো এটা নিয়ে খুব একটা প্যারা খাও না, ঠিক আছে? আপু কোশ্চেন কি জমা নিয়ে নেয়? ইয়াস, কোশ্চেন জমা নিয়ে নেয়, প্রশ্নে রাফ করা যায়। মেডিকেল থেকে ডেন্টালের কাটমার্ক পরে, কাটমার্কের চিন্তা বাদ দে ভাই। তোর কাটমার্ক অনুযায়ী কি তুই জানবি না প্রত্যেক বছর কাটমার্ক ফ্ল্যাকচুয়েট করে? কাটমার্কের চিন্তা বাদ দে। কোন সময় কিভাবে দ্রুত চ্যাপ্টারগুলো রিভাইজ করা যায়? কম সময় এখন খালি তুমি জাস্ট বইগুলো উল্টাও, বা তোমার যে ম্যাটেরিয়াল ভাল লাগে। এক্সাম হলে পানি নিয়ে যাইতে দেওয়া হয় না? দেওয়া হয় না। ওয়ালাইকুম আসসালাম শান্ত, আমাদের কেমিস্ট্রির সুপারস্টার ববের। না, কোনো প্রশ্নে মানে পানি নিয়ে যেতে দেওয়া হয় না। এক্সাম হলে পানির ব্যবস্থা রাখা হয়, আমি যেখানে গেছিলাম ওখানে রাখা হয়েছিল, বাট পানি বোতল নিয়ে ঢুকতে দেয় না। আমার কি হয়েছে, আমার সিভিয়ার ব্যাক পেইন এবং আমার মানে মাসেল উইকনেস সব মিলে আসলে কি আমার পুরো শরীর অনেক উইক। আমার প্রফ গেছে, সো প্রফে আমি টানা বসে পড়তে পড়তে আমার পিছে ব্যাক মাসেলের টান খাইছে, এবং আমি সারাদিন শুয়ে থাকি, বসেও থাকতে পারি না, হাতে অনেকক্ষণ ফোনও ধরে রাখতে পারি না। দোয়া করো, অনেক টেস্ট দিছে ডাক্তার, আমি করাইতে যাব সব ঠিক হলে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করো, আর নাহলে আমি লাইভ শেষ করতেছি ভাই, আমি সত্যি অনেক টায়ার্ড। হ্যাঁ, আমি অনেক উইক। আচ্ছা, এক্সাম হলে প্রেসার কিভাবে করো? আচ্ছা, প্রেসার হ্যান্ডেল, এটা আসলে কি এক্সাম হলে কিভাবে প্রেসার হ্যান্ডেল করবে, এটা এক একজনের এক এক মেকানিজম থাকে। আমি তো নিজেকে বলে রাখছিলাম যে এই একটা এক্সাম, এটা ইটস জাস্ট এক্সাম, এটা শুধুমাত্র একটা এক্সাম। এটা দেওয়ার পরে এমন না যে মইরা যাব, একটা এমসিকিউ ভুল হলে আমি মরে যাবো না, কেউ আমাকে এসে মানে গুলি করে, আমার খালি ট্রাস্ট মি, আমি একটাই ভাবতাম যে এটা জাস্ট একটা এক্সাম, এটার পরে আমি মারা যাব না, ইটস নট দ্য এন্ড অফ মাই লাইফ। এবং আমি চাইছি যথেষ্ট এক্সামটাকে সিনসিয়ারলি নিতে, বাট লাইটলি নিতে। হ্যাঁ, এটার ইম্পর্টেন্স আছে, বাট এটার ইম্পর্টেন্স আমার জীবনের চেয়ে বেশি না। এবং যতটা চিল ভাবে আমি গেছি এক্সাম দিতে, মানে যতটা চিল, মাথা ঠান্ডা রাখছি, এবং আমি একটা জিনিস ভাবছি ওই টাইমে, যে যারা এক্সাম দেয় এবং যদি তাদের মধ্যে ডক্টর হওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবশ্যই সাহসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং মাথা দ্রুত কাজ করতে হবে। কারণ আমাদের মেডিকেলে খুবই দ্রুত আমাদের মাথা কাজ করতে হয়। টিচাররা হুট করে একটা জিনিস জিজ্ঞেস করে, যেমন আমি ফার্মাকোলজি এক্সাম দিয়ে আসছি, হুট করে একটা ওষুধের নামই জানতে যাবে, হাজার হাজার ওষুধের নাম মুখস্থ করছে, একটা ওষুধের নাম জানতে চায় তোমার কাছে, এবং ওই সময় মাথা কাজ করে কয়েক সেকেন্ডের ভিতরে একটা ওষুধের নাম বের করা ভাই টু টাফ টাস্ক মি। এবং আমি আমাকে এবার এক্সাম, আমাকে ম্যাডাম কতগুলো স্টেরয়েডের নাম বলতে বলছে, আমি এতবার পড়ছি নাম, আমার ঠোঁটস্থ কবিতার মতো, আমি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমার এমন মনে হইতেছিল যে আমি পুরো বই, আমি মনে বইয়ের পাতা সাদা হয়ে গেছে, আমি কিছু পারি না। এরপর একটু সময় নিয়ে হঠাৎ করে আমার মাথায় হিট করলো, এরপর আমি সব বলা শুরু করছি। সো মানসিক ভাবে নিজেকে মাথায় রাখতেই হবে যে তুমি যদি কষ্ট কইরা থাকো, তুমি নিজেকে জাস্ট ঠান্ডা রাখো, বড় বড় নিঃশ্বাস নাও, মনে নিজেকে নিজে বলো যে এটা জাস্ট একটা পরীক্ষা, এটা জাস্ট একটা পরীক্ষা ভাই, এটা তোমার জীবনের শেষ না, ইটস নট দ্য এন্ড অফ ইউর লাইফ। এটা হয়তো তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু যদি তুমি নিজেকে ঠান্ডা না রেখে এক্সামটা না দাও, তাহলে হয়তো এই পার্ট মিস হয়ে যাবে। এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বুঝছো, যে তোমার সৃষ্টিকর্তা যদি তোমার কপালে ঢাকা মেডিকেল, চিটাগং মেডিকেল, দিনাজপুর মেডিকেল যা লিখে রাখছেন সেইটাই তুমি পাবা। এর চেয়ে বেশিও পাবা না, কমও পাবা না। তোমার কপালে ডাক্তার হওয়া লেখা থাকলে তুমি যেমনেই হোক তুমি ডাক্তার হবা, এবং না লেখা থাকলে তুমি হবা না। কারণ আমার ছাত্র জীবনের শুরুর দিকে আমি একটু মেডিকেলের প্রতি ইন্টারেস্টেড ছিলাম, মাঝখানে একটু বুয়েটের প্রতি খুবই ঝোঁক জন্মাইছিল, মানে প্রথম বুয়েট শুরু থেকেই ছিল,
বাট এরপর আমার এক্সামের জাস্ট 5 মাস আগে, অর্থাৎ আমার এইচএসসির 2 মাস আগে, আর মেডিকেল তো পরে হয়েছে আরো 3 মাস পরে, এইচএসসির 2 মাস আগে আমার বোনের ডেঙ্গু হয় এবং সে হসপিটালাইজড হয় এবং খুবই আইসিইউতে ছিল 1 সপ্তাহ। এবং তখন আমি ডিটারমাইন্ড হয়ে যায় না আমি মেডিকেলেই পড়বো। ঢাকা মেডিকেলে অবশ্যই পড়ার ইচ্ছা ছিল, ডায়েরিতে লিখতাম যে আমি ঢাকা মেডিকেলে পড়বো, ছিঁড়া ফেলতাম ভয়ে, যে আল্লাহ যদি আমি না চান্স পাই তাহলে তো মানুষ হাসবে আমার উপর, খুবই খুবই ভয় লাগতো। এবং এই যে সামনের কয়টা দিন তোমরা নিজেকে যথেষ্ট যতটুকু পারো ঠান্ডা রাখো, জাস্ট কিপ ইউর সেলফ কাম। এবং একটা মজার জিনিস বলি, আমি 2022 সালে তখন তৎকালীন যে একটা অনলাইন কোচিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম, সেখানে এরকম একটা লাইভ নিচ্ছি এবং সেই লাইভে একটা মেয়ে কমেন্ট করছে সমানে জাপু এরপর সো আমি ওই মেয়ের নাম আমার মুখস্থই গেছে, কোথায় এত অ্যাক্টিভ ছিল। সো পরে দেখি কি ওই মেয়ে আমাকে আবার রেজাল্টের দিন মেসেজ দিচ্ছে, জাপু আমি ঢাকা মেডিকেল চান্স পাইছি, এততম টপ 10 ছিল, সরি টপ 20 ছিল। তো হলো তিতির, পরবর্তীতে আমার জুনিয়র হয় এবং আমি ওর মায়ের আইডি থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছিল এবং আমি অবাক হয়ে যাই যে তিতির ওই টাইমে আমার পুরো ভিডিও টিডিও আমাকে অনেক বলে। এবং প্রত্যেক বছরই কেউ ঢাকা মেডিকেলে কাউরে না কাউরে আমি পাই যে আমাকে ফলো করে, আমার ভিডিও দেখে এবং পরবর্তীতে আসে এবং ওরা আমার জুনিয়র এবং ওদের চোখে মুখে আমার প্রতি যে একটা ভালোবাসা থাকে বা আমার প্রতি যে একটা কৃতজ্ঞতা থাকে, সেটা লাখ টাকা দিয়ে কেনাও সম্ভব না। এবং এটার জন্য আমার শরীরকে এত খারাপ হওয়া সত্ত্বেও আমি আসছি লাইভে, কজ আমার মনে হয়েছে আমার যে অভিজ্ঞতাটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে হয়তো তোমাদের কিছুটা উপকার হবে। আর সমন্বয় অধ্যায় পড়া হয় না, এখন কি পড়া শুরু করবো? ভাই তুই কয়েকটা অনুশীলনী এমসিকিউ আর সব দেখা যা। আপু কেমিস্ট্রি সাজেশনটা আরেকবার, কেমিস্ট্রি সমানুতা ফর অর্গানিক, সমানুতা টিএনটি ফেনল এইসব ব্যবহারিক যেটা ওই পার্টটা, তারপর অ্যালকোহল মাস্ট এবং অ্যারোমেটিক যৌগ নামকরণ এগুলা। প্রি মেডিকেল কি করতে হবে? ভাই আজকে 24 নিয়ে কথা বলতেছি, বাকিদের জন্য পরে, আমি সামনে একটু সুস্থ হলে আবার লাইভে আসবো। আজকে অন্যদের নিয়ে কথা বলতে চাইছি না, অলরেডি আমার অনেক ব্রিদিং প্রবলেম হইতেছে। বোটানি পড়ার পরও ভুলে যায়, অনেক ভুল হয়। বোটানি থেকে লাস্ট ইয়ার খুবই বাজে প্রশ্ন আসছে, কি স্যাক ফাঙ্গাই হাবিজাবি আসছে। বোটানি অ্যাটিপিক্যাল প্রশ্ন দেখলে স্কিপ, অ্যাটিপিক্যাল প্রশ্ন জীবনে অপশন দেখি না, স্কিপ, দাগাবো না, শেষ। সব প্রশ্ন পারবা এমন তো কেউ না। আরেকটা কথা বলে রাখি, তুমি 100 পাবা, মেডিকেল আজ পর্যন্ত কেউ 100 পায় নাই, তুমিও পাবা না, কেউ 100 পায় না। সো 100 প্রশ্নই আমার পারতে হবে এমন কোনো কথা নাই। তুমি 100 প্রশ্ন দেখবা, বাট 100টাই যে পারবা হবে না ভাই, তোমার কখনো 100টা প্রশ্ন হবে না, তুমি 100 পাবা না। আমিও জানতাম, জানার পরও আমি 100টা দাগে আসছি যে প্লাস মাইনাস করে কিছু তো পাবো। 100 প্রশ্ন কেউ কখনো পায় না, কঠিন প্রশ্ন পাইলে স্কিপ, তুমি কখনোই 100টা প্রশ্ন পাবা না। তুমি হয় 80 থেকে 90টা পাবা। এখন থেকে পড়লে ভার্সিটি ক্র্যাক করা কি পসিবল? ওয়াই নট? ভাই আমি বুঝি না, তোরা লাস্ট মোমেন্টে এসে কেন বলো আপু এখন থেকে পড়লে কি সম্ভব? তোরা এত বছর কি করস? তোরা 2 বছর 2.5 বছর তোরা করসটা কি? জিকে নিয়ে বলছি, জিকে টপিক সব বলছি, তোমরা ভিডিওটা একটু পিছে এই করে দেখো, আবার রিপিট করতে পারতেছি না। ফিজিক্স ইংলিশ অনুশীলনী পড়লে কি এনাফ? নো, কেমিস্ট্রি বইয়ের ভিতর থেকে আসে। ফিজিক্স হয়তো আমি বলতে পারতাম অনুশীলনী পড়লে এনাফ, ফিজিক্স কেমিস্ট্রি এনাফ না। বটানি পড়ার পর ভাই তুই ভুলা যাস, তুই রিভাইজ দে, বারবার রিভাইজ দিতে হবে। আর কারো কোনো প্রশ্ন? ভাই আমি আর পারতেছি না, আমি এখন লাইভটা অফ করব। আর কারো কোনো প্রশ্ন? যারা দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমরা সবাই কোথাও না কোথাও চান্স পাও এবং চান্স পাওয়ার পরে আমার সাথে ঢাকা মেডিকেলে দেখা করতে আসো বা আমাদের আলফার গ্র্যান্ড সেলিব্রেশন হলে ওইখানে আসো, বা চান্স না পাইলেও কিছু যায় আসে না, তুমি যেখানেই থাকো জাস্ট আমাকে কখনো দেখলে, যেমন কয়েকদিন আগে রায়দাবাসে আমি উত্তরে যেতেছিলাম আমরা একটা স্টুডেন্টকে পড়াইতে। সো হঠাৎ করে একটা মেয়ের সাথে দেখা, সেই মেয়ে আমার পড়া ফলো করতো, এখন ও এখন এআইইউবিতে পড়ে। সো ও এত খুশি আমাকে দেখে, আমারও খুব খুশি লাগছে। এবং ট্রাস্ট মি, আমি প্রতি ইভেন আমার ঢাকা মেডিকেলে ঢাকা নার্সিং কলেজে একটা মেয়ে পড়ে, ওর সাথে দেখা হয়েছে, ও নার্সের ড্রেস পরে আমি দেখছি সবুজ কালারের। সো আমাকে ডেকে বলছে আপু আপনি কেমন আছে? আমি তো অবাক। জীবনের কোনো একটা পর্যায়ে যদি তুমি আমার কথা শুনে থাকো, লাইফের যে কোনো জায়গায় তুমি আমাকে দেখো, আমার সাথে গ্রিট করো, আমি তোমাকে মানে এটা ম্যাটার করে না তুমি মেডিকেল চান্স পাইছো কি পাও নাই, ঠিক আছে? আমরা সারা জীবন আসি থাকবো, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম। মেডিকেলে চান্স পাইলেই শুধু দেখা হবে সাক্ষাৎ হবে এমন কিছু না। ইভেন মেডিকেলে চান্স পাওয়ার পর একটা ছেলে সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পাইছিল এবং আমার সাথে দেখা করতে ঢাকা মেডিকেলে এসে পড়ছিল চান্স পাওয়ার পরপরই, মানে এত ক্রেজ থাকে। সো যেখানেই হোক যেমনিই হোক পরীক্ষাটা পার করো, ভালো রেজাল্ট করলে ইনশাল্লাহ দেখা হবে বিজয়।
ফিজিক্সের আলোক বিজ্ঞান না পড়লে জাস্ট অনুশীলন পড়লে হ্যাঁ হবে। আমি ফিজিক্স এরকম অনেকগুলো চ্যাপ্টার এমন করছি। আপু দোয়া করবেন ইনশাল্লাহ, সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করি। আমাদের ব্যাটলস অফ বায়োলজিতে যারা ছিল সকলের জন্য অনেক অনেক দোয়া। ব্যাটলস অফ বায়োলজি ছাড়াও অন্য যত প্ল্যাটফর্মে যে যেখানে আসো, যে যেভাবে ভিডিও দেখতেছো, সবার জন্য অনেক দোয়া। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে ওই দিনটা তোমার করে নিবা, তোমার দিন। তুমি পরীক্ষার জন্য টাকা পে করছো সরকারকে কোশ্চেনের জন্য, সো তুমি সিটে বসবা, মানে ইটস মানে মেক ওন ইট। তুমি পরীক্ষার হলে বসবা যে তুমি এই জায়গা তোমার জন্য, তুমি 1 ঘন্টার জন্য ওই জায়গা তোমার, তোমার কলম, তোমার খাতা, তোমার প্রশ্ন, তোমার পরীক্ষা, ঠিক আছে? তোমার সব তোমার, আশেপাশে যার নামে জায়গা যা মন চায় হোকা, তোমার পরীক্ষা। এটা মাথা দিয়ে পরীক্ষা দাও, ভুল কম করার চেষ্টা করো, যা হবে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ছেড়ে দাও যে আল্লাহ। আমি আরেকটা জিনিস বলি লাস্ট মোমেন্টে, আমার আম্মুকে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে বলছিলাম, আম্মু আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করে আসছি, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব না। মানে আমি আমার 100%টা দিয়ে আসছি এক্সাম হলে, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব না। এবং আমি ওই সময় এতটাই ছিলাম, মানে বলে আম্মুকে যে চাইছি আমি এটাই বলছি, আম্মু আমার 100% আমি দিয়ে আসছি, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব ছিল না। সো আমি স্যাটিসফাইড ছিলাম নিজেকে নিয়ে যে আমি হ্যাঁ আমার সবটা জান জীবন দিয়ে আসছি ওখানে। সো তোমাদেরও যাতে এই স্যাটিসফ্যাকশনটা কাজ করে। কেমিস্ট্রি দাগাল অনলাইন পড়বো তাহলে অনুশীলনের সাথে অবশ্যই। রাতে ঘুম হইতেছে না ভাই, রাতে কেমনে ঘুম হয় না আমার তো রাতে ঘুম, হ্যাঁ লাস্ট দিন একটু সমস্যা হতো, বাট ট্রাস্ট মি ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। কেউ না ঘুমায় সারা রাত ওষুধ টষুধ খায়, কফি টফি খায়, না ঘুমায় যাইস না ভাই। এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তুই যদি একটা এক্সাম হলে মাথা ঠান্ডা না রাখতে পারো তুই রুগী মেরে ফেলবি। মাথা ঠান্ডা রাখতে হবে, ডক্টর মানে মাথা ঠান্ডা রাখতে হবে, দের ইজ নো আদার অল্টারনেটিভ। পাশের স্টুডেন্ট কি ডিস্টার্ব করে হলে নো ভাই, তুমি মেডিকেল এক্সাম দিছো, পাশের স্টুডেন্ট এক্সামিনাররা থাকে না। মাথা ঠান্ডা রাখিস ভাই, যদি তুই মাথা ঠান্ডা রাখতে না পারোস তুই কেন ডাক্তার হবি বল? মাথা গরম ডাক্তারের কাছে অপারেশন করতে যাস? এটা ভাববি যে আমি যদি আজকে ডাক্তার হিসেবে মেডিকেলে পড়ার সুযোগ পাই, পাবো আমার মাথা ঠান্ডা রাখার কারণে, আমার জ্ঞানের কারণে, আমার মুখস্থ রাখার ক্যাপাবিলিটির কারণে। কারণ এই যে আমাদের প্রফ পরীক্ষাগুলো হয় জীবন জানের উপর দিয়ে যায়, জানের উপর দিয়ে যায় সব। ভাই এখন আমি রাখি, লাগলে পরীক্ষার আগের দিন আরেকবার আসবো নে। আজকে এখানে রাখি, আমার অনেক খারাপ লাগতেছে। সাদা ভাই এমসিকিউ গুলো রিভিশন ভাই, ভাই এমসিকিউ দিচ্ছে একবার দেখে যা। ভাই তো সিউরিটি দেয় না যেখান থেকেই আসে, তাহলে তো প্রশ্ন ফাঁস হয়ে যেত। ভাই দিছে, ভাইয়ের এত বছরের পড়ানোর অভিজ্ঞতা, 10 বছরের পড়ানোর, 10 প্লাস হয়তো, এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে দিছে, দেখে যা। আচ্ছা আমি লাইভটা রাখি, সবাই যারা জয়েন করছিস ভাই, তোরা 150 স্টুডেন্ট এখনো লাইভে আসিস ভাই, তোরা পড়তে যা প্লিজ। আমি জাস্ট প্লিজ পড়তে যা। আমার পক্ষে আমি বললাম না খুবই পেইন, মানে শরীরের পিঠে অনেক ব্যথা, আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ। ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে সবার সামনে আবার ফেরত আসবো হোয়াইট বোর্ডের সামনে। তবে সব ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ যে কোশ্চেনগুলো স্কিপ করবি ওগুলো দাগায় রাখতে পারবি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ফিয়ামানিল্লাহ, সবার পরীক্ষা খুবই ভালো হোক। রব্বি জিদ নির্মাপুরে পরীক্ষা দেওয়া শুরু করিস। আল্লাহ হাফেজ, টাটা।